দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথায়। আজকে আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। আপনারা জানেন যে বর্তমান সময়ে এসে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম, এই সব ধরনের মাধ্যমে কিন্তু আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে বলা যায়। এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার শুধু এখন যোগাযোগের জন্যই করা হয় না বা বিনোদনের জন্য করা হয় না। এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে অনেকেই যেমন ব্যবসা করছেন, তাদের রুটি রুজির মাধ্যম হয়ে দাঁড়িয়েছেন, অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েশন করেও কিন্তু আয় ইনকাম করছেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আপনার খুব বেশি ধারণা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষত পেজে রেস্ট্রিকশন আসে, বিভিন্ন কারণে আমরা দেখি যে পেজ গায়েব হয়ে যায়। আজকের যত কথায় আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো, আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ইমরান আহমেদ মশিউ। আপনাকে স্বাগত জানাই চ্যানেল 24-এ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা দর্শকদের যেটি বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে খুব বেশি ধারণা না থাকলে বিভিন্ন সময় আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়, বিশেষত রেস্ট্রিকশনগুলো আসে পেজ। একটু আপনি কি জানাবেন যে সোশ্যাল মিডিয়ার যেই রুলসগুলো আছে সেগুলো না মানার কারণে বা ভায়োলেশনের কারণেই কি শুধু এই রেস্ট্রিকশনগুলো আসে, নাকি অন্য কোনো কারণ থাকে এর পেছনে? অন্য আরো অনেক কারণ আছে এই রেস্ট্রিকশনের পিছে। যেমন প্রতিটা সোশ্যাল নেটওয়ার্কের পিছে একটা ভেরিফিকেশন স্টেপ থাকে। বাট আমরা যে আসলে যে প্রসেসটাকে ফলো করি সেটা হচ্ছে জাস্ট আমরা একটা পেজ খুলে আর ওটাকে অ্যাডভার্টাইজিংয়ে নিয়ে যাই। তার কারণে যেটা হয়, আমরা হচ্ছে অনেক সময় পেজ হ্যাকড হয়, পেজ সাসপেন্ডেড হয়ে যায়, তারপর হচ্ছে দেখা যায় যে অ্যাডভার্টাইজিংয়ের রেজাল্ট আসে না। তারপর আমরা একটা ব্যাড প্র্যাকটিস করি, যেটা হচ্ছে আমরা এখন ফেক লাইকগুলো কেনার চেষ্টা বেশি করি। যেমন ম্যাক্সিমাম আপনি যদি জাস্ট সেটা ব্যবসায়িক ক্ষেত্রে না বলেন, আর যদি নেটওয়ার্কিংয়ে কোথাও বলেন, যারা যে পেজগুলো মেনটেন হচ্ছে সেগুলো দেখবেন ম্যাক্সিমাম ফলোয়ারগুলো হচ্ছে থাকে ফেক। আর ভেরিফিকেশন স্টেপে আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা ফেক ডকুমেন্টস দিয়ে বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাই করার ট্রাই করি। তার কারণে রেস্ট্রিকশনটা সবচেয়ে বেশি আসে। বিকজ যখন আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টস দিয়েকে প্রসিড না করবেন, তখন দেখবেন যে যখন আপনার পেজটা হ্যাক হয়ে যাবে বা সাসপেন্ড হয়ে যাবে যে কোনো একটা কারণে বা 3টা ভায়োলেশনের কারণে, তখন দেখবেন যে আপনি সেই অরিজিনাল ডকুমেন্টস না থাকার কারণে বা আপনি থার্ড পার্টি কাউকে দিয়ে ভেরিফাই করার কারণে ফেক ডকুমেন্টস দিয়ে সেটাকে আপনি রিকভার করতে পারবেন না। ঠিক আছে? আর এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম বর্তমান বাংলাদেশে যেটা প্র্যাকটিস হচ্ছে। ফেক ফলোয়ার বা লাইক যেগুলো কেনা হয় আসলে, সেক্ষেত্রে পেজের কি খুব বেশি পরিবর্তন হয়? কারণ আমরা অনেক বিজনেস পেজে দেখি যে লাইক ফলোয়ারের সংখ্যা বেশি, কিন্তু পোস্টে কিন্তু আবার কম থাকে না। এটা হচ্ছে মেটার একটা রুলস আছে, যেটা হচ্ছে নটেবল ব্যাজ। আর আরেকটা বর্তমান যেটা অনেক বেশি ফেমাস হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে আপনার মেটা ভেরিফাইড, যেটা একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি কিনতে পারছেন। সো বর্তমানে যেটা আমরা নোটেবল ব্যাজ, যদি কেউ আসলেও চায়, আদৌ চায় যে সে একজন সেলিব্রিটি বা একটা অর্গানাইজেশন হিসাবে তার ফেসবুক পেজকে মেটাতে রেজিস্টার করবে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই এই ফেক ফলোয়ারকে প্রিভেন্ট করতে হবে। তাকে প্র্যাকটিসে থাকতে হবে অর্গ্যানিক ফলোয়ার্স। যেমন এখন একটা বর্তমানে একটা সবচেয়ে জঘন্য একটা জিনিস বের হয়েছে, যেটা হচ্ছে SMM প্যানেল, যেখানে আপনি মাত্র 100 টাকায় হয়তো 1-1.5 হাজার বা 10,000 প্লাস ফলোয়ার কিনতে পারবেন। বাট এটা সেম আইডি আপনাকে ফলো করতেছে, যেটা যখন মেটা আপনাকে রিভিউ করে, তখন সে দেখে যে যখন একটা সেম আইডি আপনাকে ফলো করতেছে, যেটা হচ্ছে বট, যেটা আমরা সবাই জানি, তখন হচ্ছে আপনার এই প্রবলেমগুলো আপনারা ফেস করেন। এখন তো আমরা দেখি যে সব পেজে আসলে চাইলে যে কেউ ব্যক্তিগত আইডি গুলো মনিটাইজ করতে পারেন, পাশাপাশি না, মনিটাইজেশনে এখানে রেস্ট্রিকশন আসবে। মনিটাইজে কখনোই ফেক ফলোয়ারের মনিটাইজেশন হবে না। এবং 60,000 ওয়াচ টাইম যেটা আপনারা SMM প্যানেল থেকে কিনে নিচ্ছেন, এটাও পরবর্তীতে আপনার পে আউট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তখন আপনি পে আউটে ইনিশিয়াল ডকুমেন্ট সাবমিট করলেও তখন পে আউট ঠিক হবে না। তার মানে ব্যক্তিগতভাবে যারা আসলে আইডিতে বা পেজে মনিটাইজেশন করছেন, সেক্ষেত্রে তারা আসলে যাতে নিজে অর্গানিক যে রিচগুলো আমরা বলে অথবা থাকি আপনি সেটা চাইলে করা বুস্ট জরুরি। করে নেন, আপনি বুস্ট করেও লাইক বাড়াতে পারবেন, নো ইস্যুস, এটাতে কোনো প্রবলেম নেই আপনার। কিন্তু আপনি ওই বট ফলোয়ার নিলেই আপনার পুরো জীবন, ব্যবসা তো আসলে আপনি একদিনের জন্য শুরু করছেন না, আপনি লাইফ টাইমের জন্য করতেছেন। বাট আপনি বট ফলোয়ার নাও আপনার ব্যবসাকে কিছুদিন পরে আপনি সেটা গতিটাকে আপনি থামিয়ে দিচ্ছেন। এটা কি আইডির ক্ষেত্রে, ভেরিফিকেশনের ক্ষেত্রেও কি একই রাইট, বিষয় সেম। প্রযোজ্য? যেমন ভেরিফিকেশনের ক্ষেত্রে কথার কথায় এখন বাংলাদেশে এটা সবচেয়ে ব্যাড প্র্যাকটিস হচ্ছে, সেটা হচ্ছে ইমপারসোনেশন, যেটা হচ্ছে একজনের আইডি, যেটা আপনি রাইট হোল্ডার আপনি, বাট আমি আপনার আইডি খুলে আপনার NID ইউজ করে বা একটা ফেক ডকুমেন্টস ইউজ করে আপনার ফেস ইউজ করে আপনাকে রিপোর্ট দিয়ে আপনার আইডিটা নষ্ট করে ফেললাম, যেটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট ওয়ার্স্ট প্র্যাকটিস হচ্ছে এখন। এটার কারণ একটাই যে আপনারা, যেমন আমি যদি বলি যে বাংলাদেশের বর্তমান আমাদের কাছে একটা রেকর্ড থাকে, হ্যাঁ, সো আমি যদি এখনও বলি 87% মানুষ বাংলাদেশের উইদাউট ভেরিফিকেশন ফেসবুক আইডি ইউজ করছে। আপনার এটা চেক করার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনার সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর হচ্ছে সার্চ দিবেন, ঠিক আছে?
কনফার্ম লিখলে আসবে হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন। ওখানে ক্লিক করে দেখবেন এখানে ম্যাক্সিমাম মানুষ ভেরিফাইড না, আপনি জাস্ট এটা যাচাই করলেই পাবেন। আর এই ব্যাড প্র্যাকটিসটার জন্যই হচ্ছে যখন কেউ ইমপারসোনেশন হয় তখন সে কি করে, কোনো একটা গ্রুপে হচ্ছে এটার স্ক্রিনশট পোস্ট করে, কোনো একটা স্ক্যামার হয়তো তাকে মেসেজ দেয়, সে তাকে বিকাশে 15-20 টাকা পাঠায় আইডি ফিক্স করার জন্য, সে টাকাটা মার খায়। বাট এইটা টোটাল প্রসেস মেটাতে একটা আলাদা কোর্সই আছে শেখার, মেটা ক্যারিয়ার্সে, ঠিক আছে। এবং ঠিক আছে, এই টোটাল প্রসেস, যেমন আপনি বড় বড় আইটি কোম্পানির কথা বলবেন যে তারা হচ্ছে এটা শেখাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকার উপরে লাইক কোর্স ফি নিয়ে, আপনি তাদের থেকে কেন শিখবেন যেখানে মেটা আপনাকে ডিরেক্টলি কোর্স অফার করছে এবং সেটা কি ফ্রি, এবং সেটা লাইভ ওয়েবিনারের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে মেটা আপনাকে অফার করছে, ঠিক আছে। মেটা টোটালি প্রতি উইকলি মেটা 3টা সেশন থাকে। মেটাতে বর্তমানে 136 ভেরিফিকেশন স্টেপ আছে, 136, বাংলাদেশের মানুষজনের মাত্র 60টা, ঠিক আছে। সো এই 136 ভেরিফিকেশন স্টেপ যখন আপনি পার করবেন, এটা কোথা থেকে শিখবেন? আপনি কি বাংলাদেশের এই আইটি কোম্পানিগুলোর থেকে শিখবেন? না। আপনি কেন ইনভেস্টমেন্টে যাবেন? যখন আপনি মেটা হচ্ছে ক্যারিয়ারে যাবেন, সেখানে দেখবেন যে লার্ন কোর্স আছে, সেখানে দেখবেন যে 136 থেকে শুরু করে 272টা মেটার হচ্ছে কোর্স আছে, সেখান থেকে আপনি এগুলো শিখে নেবেন এবং সেটা মেটা আপনাকে ডিরেক্ট শেখাবে। এবং আমরা যে বিষয়টি ভেরিফিকেশনের কথা বলছিলাম, অতীতে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন সেলিব্রিটিরা তাদের আইডিগুলো ভেরিফাই করতে পারতেন, মানে ব্লু টিকের কথা যেটি বলছিলাম। এখন তো হয়তো পে করলে পারে যে কেউই চাইলে এই আইডিটা ভেরিফাই করতে পারছেন, সেক্ষেত্রে কাজটা আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। সহজ হয়ে গেছে এবং এটা মেটা টোটাল একটা বিজনেস হিসেবে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করেন বাংলাদেশে 2 কোটি মানুষ আছে, এখানে যদি আসলে মানে 2 লাখ মানুষও প্রতি মাসে $14 করে স্পেন্ড করে তার আইডি পেয়েছে, তাহলে মেটা কত টাকা পাচ্ছে? আর এটা হচ্ছে মানে এটা মেটা, যেমন আপনি যেটা বলেন সাবস্ক্রিপশনের কথা, এটাতে না যে কেউ যদি নোটেবল ব্যাচ যেতে চায়, তাহলে তাকে অবশ্যই মেটার কিছু রুলস এবং স্টেপ ফলো করতে হবে। যেটা ফার্স্ট স্টেপ হচ্ছে তার আইডেন্টিটি কনফার্মেশন, এরপর হচ্ছে তার নামে একটা বিজনেস ভেরিফিকেশন করতে হবে, তার নামে একটা ডোমেন থাকতে হবে, এরপর তার নামে নিউজ রেজিস্ট্রেশন থাকতে হবে, যেটা জার্নালিস্ট ভেরিফিকেশন বলে, ঠিক আছে। আপনাকে এমন না যে আপনি নিউজ চ্যানেল জব করেন, আপনি জার্নালিস্ট আইডি কার্ড আছে, ডাজেন্ট ম্যাটার, নো নিড এগুলার। আপনি জাস্ট একটা নিউজ আর্টিকেল টাইপের ওয়েবসাইট ওপেন করে, সেখানে বা পোর্টফোলিও ওয়েবসাইট ওপেন করে সেটাকে আপনি নিউজ আর্টিকেল হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপর হচ্ছে অর্গানাইজেশন ভেরিফিকেশন, ঠিক আছে। এরপর যাবে হচ্ছে ডেভেলপারের আন্ডারে ভেরিফিকেশন স্টেপগুলো, তারপর হোয়াটসঅ্যাপ এপিআই কানেকশন, মেসেঞ্জার এপিআই কানেকশন, ইনস্টাগ্রাম এপিআই কানেকশন। অনেক সময় দেখবেন যে কিছু হোয়াটসঅ্যাপে লেখা থাকে যে দিস হোয়াটসঅ্যাপ ইজ ইউজিং আ সিকিউর সার্ভিস ফ্রম মেটা, ঠিক আছে। এরকম মেসেঞ্জারও লেখা থাকে, ইনস্টাগ্রামেও লেখা থাকে। সো এই টোটাল ভেরিফিকেশন স্টেপটা যখন আপনি পার করবেন, তখন আপনি নোটেবল ব্যাচ পাবেন। তখন যদি কোনো হ্যাকার বা কোনো আসলে স্প্যামার যদি আপনাকে রিপোর্টও করে, সে আপনার আইডি নষ্ট করতে পারবে না। বাট যদি আপনি যে মেটা ভেরিফাইড নেন, আপনার আইডি নষ্ট করা ইজি, মানে জাস্ট 2 সেকেন্ডসের ব্যাপার। আচ্ছা, মানে খুব সহজে আসলে তারা তাদের আইডিকে প্রোটেক্ট করতে পারেন এইভাবে। Right. এই যে ব্লুটিকগুলো এখন খুব সহজে নেওয়া যাচ্ছে, এটার কি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আছে কিনা? এটা আসলে কোনো মানে ফায়দাই নেই আমি যদি বলি। মানে আপনি আসলে ব্লুটিকটা যে নিচ্ছেন, আপনি এটাতে কি করতে পারতেছেন? জাস্ট মানুষকে দেখাচ্ছেন যে আপনি একটা সেলিব্রিটি বা আপনার একটা ব্লুটিক আছে, এই তো, আর তো কিছু না। মানে এটা দিয়ে যে আসলে আপনার আইডি প্রোটেক্ট হচ্ছে বা আপনার আসলে আইডি মানে মানে এটাকে সেভ হচ্ছে, আসলে এমন কোনো ব্যাপারই না এখানে। এটা জাস্ট মানে একটা মানে জাস্ট শো যে আপনি দেখানোর জন্য। বাট যেটা রিয়েল ব্যাজ, যেটা নোটেবল ব্যাজ, সেটা হচ্ছে রিয়েল। আপনাকে 100,000 রিপোর্ট করলেও সেই আইডি নষ্ট হবে না। একটু আমরা যদি ব্যবসায়িক পেজগুলোর দিকে নজর দেই, হ্যাঁ। যারা ব্যবসা করছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, তাদের জন্য এই ভেরিফিকেশনগুলো জরুরি কিনা, বা তাদের আসলে করণীয় কি যারা ইনিশিয়ালি শুরু করছেন ব্যবসা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক? বর্তমানে মেটার একটা অবস্থা খুব ডাউন রিচের, বা হচ্ছে আপনি যদি বলেন অ্যাড রেজাল্ট বলেন, সেটা অনেক ডাউন। বিকজ আমি তো বললাম প্রথমে যে বাংলাদেশের মানুষ প্র্যাকটিস করে কোনো কিছু ফেক দিয়ে করা গেলে তারা সেটাতে উদ্ধার, ঠিক আছে। এটা রিয়েল কথা। বিকজ আমরা এটা কোয়ারি প্রতিদিন 200-300 বলেন, 50টা বলেন, 70টা বলেন, 20টা বলেন, এভরিডে আমার হোয়াটসঅ্যাপে আসতে থাকে যে কোনো রেসপন্স নাই, পেজ সাসপেন্ড হয়ে গেছে, পেজ হ্যাক হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকেই মানে আমরা এটাকে বলি যে হচ্ছে আপনারা রিয়েল ডকুমেন্টস ইউজ করেন। একটা ব্যবসায়ী যখন একটা পেজ খুলে, তার উচিত সে পেজটাকে আগে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে নেওয়া, ঠিক আছে। সে পেজ খুলেই সেটাকে অ্যাডভার্টাইজ করা শুরু করে। দিস ইজ নট দ্য প্রসেস। দ্য প্রসেস ইজ পেজ খোলার পর বিজনেস ম্যানেজার ওপেন করবে, ওপেন করার পর সেই পেজটাকে বিজনেস ম্যানেজার আন্ডারে কানেক্ট করবে, তারপর পেজের একটা ডোমেন কিনবে সেম নামে, কেনার পর সেই ডোমেনটাকে ডোমেন ভেরিফিকেশন করবে, করার পর একটা ডাটাবেজ মানে বানাবে। ডাটাবেজ বানানোর পর সেখানে সেটাকে যদি সে নিউজ চ্যানেল হয়, নিউজ আর্টিকেল হিসেবে রেজিস্ট্রেশন করবে, যাতে সে হচ্ছে ধরেন রাইটস ম্যানেজারের যে রিপোর্টগুলো আসে নিউজ চ্যানেলে, এগুলোর থেকে সে মানে মানে বিরত থাকে। আর যদি সে ধরেন একটা ব্যবসায়িক হয় নর্মাল, সে তার ক্লোথিং বা হচ্ছে ধরেন মানে
ডিসক্লেমারটা জাস্ট ভেরিফাই করে নেবে। যেমন যদি সে ধরেন ক্লথিং বিজনেস হয়, ক্লথিং ডিসক্লেমার ভেরিফাই করবে। সে যদি ধরেন ডেভেলপার হয়, ডেভেলপার বিজনেস ভেরিফাই করবে, ঠিক আছে, মানে ডিসক্লেমার ভেরিফাই করবে, সরি। সো এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস সে বিজনেসটাকে ভেরিফাই করবে, ঠিক আছে, ডকুমেন্ট সাবমিট করে। ভেরিফাই করতে 3টা জিনিস লাগে, ট্রেড লাইসেন্স, ইটিন, ব্যাংক স্টেটমেন্ট, এটা দিয়ে করতে পারবে। তারপর হচ্ছে সে তার মেটা ডেভেলপার আন্ডারে যেয়ে তার আইডেন্টিটি কনফার্ম করবে, এটা আরেকটা আইডেন্টিটি, ঠিক আছে, বিজনেসের, যে সে কি আসল রাইট হোল্ডার নাকি এটার, ঠিক আছে। এটা যাওয়ার পর সে অর্গানাইজেশন ভেরিফাই করবে। অর্গানাইজেশন ভেরিফাই করার পর সে হচ্ছে তার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে 16টা এপিআই আছে, ওয়েব হুক, পেমেন্ট গেটওয়ে, তারপর হচ্ছে আপনার আরও এপিআই যেগুলো আছে সেগুলো সে ভেরিফাই করে নেবে। এটা করার পর যখন সে অ্যাড রান করবে, তার অ্যাড সবচেয়ে বেস্ট পারফর্ম করবে বাংলাদেশের মধ্যে। আর যখন সে এটা করবে না, তার পেজ যদি বাই চান্স কোনো একটা, মানে ধরেন এখন আমাদের পেজে অনেক মডারেটর থাকে, মডারেটর তো এত এক্সপার্ট না। সো তারা যদি ধরেন একটা ফেক লিঙ্কে, স্ক্যাম লিঙ্কে ক্লিক করে ফেললো, এখন পেজটা হ্যাক হয়ে গেল, সেটা কখনো ফিরে আনতে পারবে না যদি তার এই প্রসেসের স্টেপগুলো ভেরিফাইড না থাকে। এখন বাংলাদেশের মার্কেটে যেই বলুক আমি আপনাকে এনে দিব, আপনাকে 20,000 লাগবে, 30,000 লাগবে, 50,000 লাগবে, আমি এনে দিতে পারবো, ইজ টোটালি স্ক্যামার। সে কখনো পারবে না এনে দিতে আপনাকে। আমরা এটি নিয়ে একটু বিশদ আলোচনা করতে চাই যে হ্যাঁ। এই পেজগুলো যখন গায়েব হয়ে যায় বা কারো আইডি যখন হ্যাক হয়ে যায়, সেগুলোতে তারা আসলে কি ধরনের করণীয় থাকে, তারা কি করতে পারেন, সেটি নিয়ে আমরা কথা বলবো। একটু এ পর্যায়ে আমি জানতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন ফেসবুক বিশেষত এবং ইউটিউবে, অনেকেই দেখা যায় যে শুরুতে, বেশিরভাগের ক্ষেত্রে আমরা যে অভিযোগটা পাই যে তারা আসলে জানেন না, না বুঝেই পেজটা খুলে ভিডিও আপলোড করা শুরু করে, কিন্তু মনিটাইজেশন যখন করতে যান তখন তারা বিড়ম্বনায় পড়েন। কি করা উচিত আসলে যখন তারা শুরু করে? যখন তাদের মোটামুটি ভিডিও 25টার উপরে আপলোড হয়ে যাবে, ফেসবুকে একটা অপশন আছে রাইটস ম্যানেজার, ঠিক আছে। এই রাইটস ম্যানেজার তারা ভেরিফাই করে নেবে। রাইটস ম্যানেজার ভেরিফাই করা আসলে অনেক ইজি না, অনেক টাফ। রাইটস ম্যানেজারে যদি আপনি সিঙ্গেল একটা মিউজিক, যেটা বাহিরের মিউজিক হবে, সেটাও ইউজ করেন, রাইটস ম্যানেজার আপনাকে অ্যাপ্রুভাল দিবে না। টোটালি A to Z আপনার নিজের হতে হবে, A to Z, ঠিক আছে। সো এইটা ভেরিফাই করলে কি হবে, যেমন কথা আজকে আপনারা আমার এই ভিডিওটা যদি আপনাদের পেজে পাবলিশ করেন, এটা রাইটস হোল্ডার কারা? চ্যানেল 24। রাইট, চ্যানেল 24, রাইট। সো চ্যানেল 24 এর রাইটস হোল্ডার কিন্তু ভেরিফাই করা আছে, রাইটস ম্যানেজার, ঠিক আছে। সো এটা রাইটস হোল্ডার আপনারা। বাট এখন যদি আমি যদি আমার পেজে আপনাদের ভিডিওটা ছাড়ি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি রাইটস হোল্ডার হলাম না। আর এটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। সো প্রথমে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে অবশ্যই মাথায় রাখতে হবে, তার প্রথম 25 থেকে মানে 50টা ভিডিও তার নিজের হইতে হবে, টোটালি নিজের। এটা পর সে ফেসবুকে রাইটস ম্যানেজার হিসেবে অ্যাপিল করবে, যাতে তার কন্টেন্ট, তার ছবি চুরি না হয়ে যায়, বা তার কন্টেন্ট বা তার মানে এই ছবিগুলোকে কেউ ইমপারসোনেশন করতে না পারে, ঠিক আছে। এরপরে সে হচ্ছে ধরেন মনিটাইজেশনে অ্যাপিল করলে সেখানে সে টোটালি সেফ একটা জার্নি পাস করবে, তার পে আউট রেস্ট্রিক্টেড হবে না, তার কোনো কিছুই নষ্ট হবে না। যেটি বলছিলাম যে অনেক সময় আইডি বা ফেসবুক পেজও হ্যাক হয়ে যায়, আমরা অনেকেই বুঝি না যে আসলে সেই মুহূর্তে আমাদের কি করণীয়, ছোটাছুটি করি, অনেকে বেশি উদ্বিগ্ন হয়ে যায়, খুব স্বাভাবিক, কারণ দীর্ঘদিনের একটা পুরনো আইডি বা পেজ যখন গায়েব হয়ে যায় বা হ্যাকড হয়ে যায়, সেই সময়টাতে সে উদ্বিগ্ন হবে, এটাই স্বাভাবিক। কি করণীয় থাকে আসলে তার জন্য? আচ্ছা, একটা আইডি রিপোর্ট করার পর সাথে সাথে কেউ অ্যাপিল করবেন না, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। মানে কোনো ইউজারই একটা আইডি যখন নষ্ট হয়ে যাবে আপনাকে বলবে যে অ্যাপিল করতে, মানে সাথে সাথে আসবে যে আপনার ফেস স্ক্যান করেন, অ্যাপিল করেন, এনআইডি সাবমিট করেন, এটা ইনস্ট্যান্ট কখনো করবেন না। প্রথম 12 ঘন্টা ওয়েট করবেন, না হলে আইডি পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে। আর পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেলে এটা আনা কখনো পসিবল না, এটা ফেসবুক এন্ড থেকে পার্মানেন্ট ডিসেবল হয়ে যায়। যদি অনেকে বলবে আপনি ইনস্টাগ্রাম কানেক্ট থাকলে আমি এনে দিতে পারবো, এই সেই হাবি যাবি, বাট এগুলো ভুয়া কথা। প্রথমে বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথম 12 ঘন্টা ওয়েট করে প্রথমে ইমেইলে একটা রিপ্লাই দিতে হবে ফেসবুককে, যে আমি এই আইডি রাইটস হোল্ডার এবং এটা কোনো একটা স্ক্যামার এটাকে রিপোর্ট ইমপারসোনেশন করে নষ্ট করছে। এই রিপ্লাইটা দেওয়ার পর দেখবেন ফেসবুক অটোমেটিকলি আপনাকে একটা মেল দিবে যে প্লিজ সাবমিট ইউর আইডি। তখন হচ্ছে আপনি আপনার আইডি সাবমিট করলে যে ইমপারসোনেশন করছে আপনাকে, মানে যে আপনার আইডি নষ্ট করার ট্রাই করছে, তার আইডি নষ্ট হয়ে যাবে, বাট আপনার রিয়েল আইডি ব্যাক করবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট প্রসিডিওর। সেকেন্ড প্রসিডিওর হচ্ছে যদি ইন কেস যদি আইডিটা তবু মানে ব্যাক না আসে, তাহলে আপনি ইনস্টাগ্রামটাকে জাস্ট ব্লুটিক করে আপনি ইনস্টাগ্রাম সাপোর্টে কথা বলবেন, কথা বললে আপনার আইডি 12 ঘন্টার মধ্যে ব্যাক চলে আসবে। জি, অনেক ধন্যবাদ। একটু আমরা ফিরতে চাই যে মেটা বা ফেসবুকে অনেকেই হয়তো চাকরি করতে যায়, যুক্ত হতে চায়, সেই বিষয়টি নিয়ে আপনিও তো এখানে যেহেতু কাজ করেছেন, কিভাবে আপনার যুক্ত হয় সেটি, সেই জার্নিটা সম্পর্কে একটু। 2014 সালে আমি হচ্ছে অ্যাপ্লাই করি মেটা ক্যারিয়ার্সে। মেটা ক্যারিয়ার্সে বর্তমানে 1200-র উপরে জব আছে। যারা নর্মালি অনেকে টেলিসেলসে জব করে, রাইট। টেলিসেলস তো অবশ্যই জানেন যে কল সেন্টার বা হচ্ছে আউটবাউন্ড কল দেওয়া বা একটা কাস্টমারকে সাপোর্ট দেওয়া। সো মেটাতে এটার জবই আছে 300-র উপরে, মানে কাস্টমার সাপোর্ট জাস্ট।
পাশাপাশি মেটাতে ওয়েব ডেভেলপার থেকে শুরু করে এপিআই ডেভেলপার, তারপর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, আরও অনেক অনেক সেক্টরে জব আছে মেটাতে। সো বাংলাদেশের স্টুডেন্ট যারা ইয়াং অন্টারপ্রেনার, যেমন আমি একজন ইয়াং অন্টারপ্রেনার, আমার বয়স কত, মাত্র 28, ঠিক আছে, আমি একজন ইয়াং অন্টারপ্রেনার হয়ে যদি আমি কাজ করতে পারি, সো বাকি ইয়াং অন্টারপ্রেনার কেন পারবে না? সো ওয়াই ডোন্ট যে জাস্ট মানে চুজ এর অপরচুনিটি, ঠিক আছে। সো সে জাস্ট মেটা ক্যারিয়ার্সে যাবে, সে সিম্পল স্টেপ, ক্যারিয়ারে যাওয়ার পর একটা প্রোফাইল করবে, প্রোফাইল করার পর তার একটা সিভি বানাবে, সিভি বানানোর পর কিছু কোম্পানি তাকে মানে প্রুফ দিতে হবে যে সেই কোম্পানিতে এই 20 সেক্টরে কাজ করেছে, 3টা বা 4টা হাইয়েস্ট। সো মেটা যখন ভেরিফাই করবে যে হ্যাঁ সে কাজটা করেছে, মেটা তাকে জব দিবে, এবং এই জব হবে ইয়ারলি স্যালারি $1,76,000, মানে 2 কোটি টাকার উপরে স্যালারি আপনার, ঠিক আছে, $1,76,000 উপরে, মানে এটা জাস্ট একটা কাস্টমার সাপোর্টের স্যালারি। এরপরে তো আরও আছে, ওয়েব ডেভেলপার স্যালারি স্টার্টিং হচ্ছে এখানে $3 লাখ উপরে, এপিআই ডেভেলপার আছে $3 লাখ উপরে। আপনার জাস্ট মেটা ক্যারিয়ার্সে এটা মানে সার্চ দিলে আপনারা পাবেন, মানে অ্যাপ্লাই প্রসেস খুব সিম্পল। আর মেটা আপনাকে 6 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। আপনি চাইলে বাংলাদেশে বসে কাজ করতে পারেন, আপনি চাইলে ক্যালিফোর্নিয়া যেয়েও কাজ করতে পারেন। খুব সহজে কেউ চাইলে সহজে, বাংলাদেশে বসেও সেখানে Right. জব করতে পারবেন। কিভাবে প্রস্তুত করবেন নিজেকে, কি কি শেখা উচিত তা যদি সে মেটাই জব করতে চায়? এই জবটা করতে হলে টোটালি তার মেটার যে আমি বললাম না, মেটার যে কোর্সগুলো আছে এগুলো সে করবে, করার পর সে পেয়ারসন ভিউই, হ্যাঁ পেয়ারসন ভিউই, আপনার পেয়ারসন তো সবাই চিনি আমরা, যে এটা ইন্টারন্যাশনাল একটা এক্সাম সেন্টার। সো পেয়ারসন ভিউইতে সে সার্চ দিবে মেটা সার্টিফিকেশন, সে মেটার 136টা কোর্স করবে, মানে 136 উইক তার সময় যাবে। সো এই উইকটা যাওয়ার পর সে হচ্ছে পেয়ারসন ভিউইতে সে রেজিস্টার করবে তার নিজেকে $96 দিয়ে। এই রেজিস্ট্রেশন করার পর তার ইন্ডিয়া ব্যাঙ্গালোরে তার এক্সাম সেন্টারটা পড়বে, অথবা সে চাইলে মালয়েশিয়াও নিতে পারবে, সে চাইলে দুবাইও নিতে পারবে, তার এফোর্ডেবল যে কান্ট্রি সে যেটা তার কাছে এক্সাম সেন্টার বাংলাদেশে নেই? না, এক্সাম সেন্টার বাংলাদেশে নেই পেয়ারসনে, হ্যাঁ। সো তার বাইরে নিতে হবে। সো সে বাইরে যাবে, এক্সাম দিবে, দেওয়ার পর যে সার্টিফিকেটটা সে পাবে সেটা সে মেটাতে জমা দিবে, তার জব হয়ে যাবে। মানে চাইলেও তার কিন্তু জাস্ট মেটাতে না, স্যার বাংলাদেশের যে কোনো বড় বড় কোম্পানি বলেন সেখানেও তার জব হয়ে যাবে। আবারও একটু আমরা সোশ্যাল মিডিয়ার এই যে ব্যবসাগুলো সেদিকে ফিরতে চাই। বিজ্ঞাপন দেওয়া হয়, আমরা দেখি যে যে কোনো কোম্পানি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে তার প্রোডাক্টের প্রমোশন করতে পারে। কি কি ভুল আসলে করে যারা বিজ্ঞাপন দেয় যাতে করে তাদের ব্যবসাগুলো ফল করে? অনেক সময় আমরা দেখি যে ডাউন হয়ে যায়। যেমন আমি ডেভেলপার কোম্পানির কথা বলি, ডেভেলপার বা বাইং হাউসের বা ধরেন মানে কোনো রিয়েল এস্টেটের অ্যাড দেওয়ার সময় অনেক সময় মানুষ রিজেকশন ফেস করে। এই রিজেকশন যদি তারা ফেস না করে, এর জন্য তাকে অবশ্যই ডিসক্লেমার ভেরিফাই করতে হবে, এটা কোনো ডেভেলপার কোম্পানি ঠিকমতো করে না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যদি আপনি কোনো ক্লথিং অ্যাড দেন, আপনি ক্লথিং অ্যাড দেওয়ার সময় অবশ্যই আপনাকে ক্লথিং ডিসক্লেমারটা ভেরিফাই করে নিতে হবে। সো যে সেক্টর হিসাবে আপনি অ্যাডটা দিচ্ছেন সেই সেক্টরে ডিসক্লেমার আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। যদি আপনি পলিটিক্যাল অ্যাড দেন, অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনাকে পলিটিক্যাল ডিসক্লেমারটা ভেরিফাই করে নিতে, যে আপনি আসলে এটা রাইটস হোল্ডার। এটা প্রথম স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে কন্টেন্ট, যেটা হচ্ছে মেইন। কন্টেন্ট যত সুন্দর হবে মার্কেট তত বেশি আপনি পাবেন, আর কন্টেন্ট যত বাজে হবে তত মার্কেট ডাউন আপনি হবেন। এবং আমরা এখন দেখছিলাম বেশিরভাগ কন্টেন্টগুলো দেখা যায় যে খুব বেশি রিচ হচ্ছে না, এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলো বিশেষত মেটাতে আমরা দেখছি যে তারাও অনেকটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। তারাও কিন্তু বলছে যে তারা প্রমোট করুক, প্রমোট করে ব্যবসাগুলো বাড়াক। একটু আমরা শুনতে চাই যে বর্তমান এই পরিস্থিতিতে যেটি বলছিলাম যে চ্যালেঞ্জিং অনেক, এই চ্যালেঞ্জিং সময়টাতে এসে কি কি কৌশল আসলে যারা ব্যবসায়ী রয়েছেন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, তারা কি কি কৌশল নিতে পারেন ব্যবসাটাকে আরও বেশি উপরে এগিয়ে নেওয়ার জন্য? অনেক সময় দেখা যায় এটার একটা বেস্ট মানে এক্সপিরিয়েন্স আমার লাইফে, যেটা হচ্ছে আমি যদি কখনো ফেসবুক থেকে রেসপন্স না পেয়ে থাকি, আমি গুগলে অ্যাড চালাই। আমি যদি গুগলে কখনো রেসপন্স না পেয়ে থাকি, আমি ধরেন টিকটকে অ্যাড চালাই। সো আপনাকে একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ডেন্ট ডিসি যদি আপনি রাখেন, তাহলে আপনি কখনো স্কেল আপ করতে পারবেন না আপনার বিজনেস। অনেকে আপনাকে বলবে যে একদিনে 10 লাখ 20 লাখ সেল করে দেখাবে ফেসবুকে, হ্যান ত্যান হাবি যাবি। বাট আপনি চিন্তা করেন বাংলাদেশে এন্ডোর্সমেন্ট হচ্ছে $12,000 ইয়ারলি। সো আপনি যদি মানে 1 কোটি টাকা সেল করতে চান একদিনে, আপনাকে মিনিমাম $1 লাখ, মানে সরি 1 লাখ না, আপনাকে $1,000 তো স্পেন্ড করতে হবে, বা 2,000 তো স্পেন্ড করতে হবে, তাই না? সো এই স্পেন্ডিংটা আপনি ফেসবুকে শুধু কেন করবেন? আপনাকে এটাকে ডিভাইড করে দেন, আপনি গুগলে নিয়ে যান কিছু। আর গুগলে অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমরা যে অ্যাপসগুলো ইউজ করি না এখন, ক্যাপকাট, তারপর হচ্ছে আরও বিভিন্ন রকমের যে সোশ্যাল সাইট অ্যাপসগুলো, এখানে দেখবেন আপনার অ্যাডগুলো চলে আসবে। অনেক সময় দেখবেন যে ক্যাপকাট বা কোনো ফ্রি অ্যাড ইউজ করলে দেখবেন আপনাদের অ্যাডগুলো চলে আসবে। এই অ্যাডগুলো আপনি স্কিপও করতে পারবেন না 60 সেকেন্ড আগে, ফুল অ্যাড দেখেই তারপরে রাইট। ওই সো অ্যাপসগুলো এইগুলোর থেকে আপনার বিজনেস আরও বেশি স্কেল আপ হবে, আরও অনেক বেশি স্কেল আপ হবে। সো ডিপেন্ডেন্সিটা আসলে এক জায়গায় রাখা উচিত না আমি মনে করি। আর সেকেন্ড অফ অল, অবশ্যই কোনো প্ল্যাটফর্মে কাজ শুরু করার আগে সেটাকে ভেরিফাই করে শুরু করেন। সেটা জাস্ট আপনার জন্য না, আপনার বিজনেসের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি উপকৃত হবে।
বিকজ আপনি যখন ভেরিফিকেশন ছাড়া শুরু করবেন আপনার কাছে মানুষ বেঁচে থাকবে না, এটা অস্বাভাবিক। মানুষ কারো মানে ধরেন আপনি এখন আজকে সাকসেস হচ্ছেন, আপনার পিছনে মানুষ থাকবেই, ঠিক আছে, যে চাবে যে না যদি সেম বিজনেস মানে ইয়ে হয়, যেমন আপনিও মেটারে যান আমিও মেটার কথা তো আমি চাইবো যে আপনার আইডিটা নষ্ট করে দিই। সো যখন আপনি ভেরিফাইড এমন সব প্রসেস রেগুলেটরি নিয়ে শুরু করবেন তখন আপনাকে নষ্ট করার মতো বা ডুবানোর মতো এটা বা কিন্তু আমরা নামার মতো দেখি কেউ যে নাই। বিভিন্ন সময় আসলে পেজগুলোতে বা আইডিগুলোতে রিপোর্ট করা হয়, হয়তো অহেতুক রিপোর্ট করা হয়। রাইট, অনেক বড় কিন্তু বড় ক্ষতিগ্রস্ত সেলিব্রিটি হয়। দেখবেন হচ্ছে প্রোফাইল পিকচার রিমুভ করে রেখে দেয় যাতে সেই ইম্পারসোনেশন না হয়, ঠিক আছে, কারণ তার আইডি নষ্ট করতে চাচ্ছে বলেই সেই মানে প্রোফাইল পিকচার রিমুভ করে রাখে। আর প্রোফাইল পিকচার রিমুভ করে রাখলে যত বড় হ্যাকারই হোক সে আইডি নষ্ট করতে পারবে না। আমরা যদি একটু সোশ্যাল মিডিয়াতে আমাদের আসক্তির দিকে একটু নজর দেই, কারণ যেটি শুরুতেই বলছিলাম আয়োজনের যে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলা যায় সোশ্যাল মিডিয়াগুলো আমাদের হয়েছে। এর ফলে আমরা দেখি যে দিনের একটা বড় সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, বিশেষত যারা তরুণ প্রজন্ম আছে, যারা পড়াশোনা করতে হয়, সময়ের একটা নির্দিষ্ট লিমিট থাকে যে তার আসলে পড়াশোনার পেছনে দিতে হয়, কিন্তু এর ফাঁকেও কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ সময় দিচ্ছে। এটি আসলে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে বা ব্যক্তিগত জীবনে কতটা বাজে প্রভাব ফেলছে বলে মনে হয় আপনার কাছে? এটা আসলে অনেক বেশি বাজে প্রভাব ফেলছে। সে যদি আসলে বিজনেস না করে বা সে যদি অনেক তার মানে ধরেন আনইউজুয়ালি সে যদি তার ফেসবুক আইডি স্ক্রোল করতেই থাকে, যেমন আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে তাদের মানে যদি আপনি ফোনে ব্যাটারিতে ঢুকেন লাইফ টাইমে দেখবেন যে 68% ব্যাটারি খালি ফেসবুকে চলে গেছে আর কি। সো এটা আসলে মানে আপনার ব্রেনকে জাস্ট ডিস্ট্রয় করতেছে না, আপনার ক্যারিয়ারকেও ডিস্ট্রয় করতেছে। বিকজ ফেসবুক আসলে মানে আপনি যত বেশি এটাকে ব্রাউজ করতেছেন আসলে ইনকামটা ওর হচ্ছে, আপনার না। আপনি কি করতেছেন ফেসবুকে, হয়তো কিছু মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আবার কারোর সাথে একটু চ্যাটিং করতেছেন, আবার কিছু ধরেন মানে কিছু যে বেটিং অ্যাপস আছে এগুলো আপনাকে ঘুরে ঘুরে আপনি দেখতেছেন, করতেছেন, এগুলোই তো আপনি করতেছেন ফেসবুকে, রাইট? মানে সারাদিন রিলস স্ক্রোল করতেছেন, এটা স্ক্রোল করতে দেখতেছেন 3-4 ঘন্টা পার হয়ে যাচ্ছে। বাট এটা আপনার ব্রেনকে টোটালি ডিস্ট্রয় করে ফেলতেছে। আপনি যদি ফেসবুককে বিজনেসে কাজে লাগান তাহলে আপনি সাকসেসফুল, প্রোডাক্টিভ কাজে আসলে এই সোশ্যাল সাইটগুলো ব্যবহার করা রাইট। উচিত। বাট আপনি যদি ফেসবুককে আসলে ওই যে মানে স্ক্রোলিং এর জন্য কাজে লাগান, তারপর হচ্ছে ওই যে চ্যাটিং এর জন্য কাজে লাগান, তাহলে এই চ্যাটিংটা আপনার ধরেন যখন আপনার বয়স মানে 28-30 পার হবে তখন আপনি মাথায় হাত দিয়ে বসে থাকবেন যে জীবনে কি করছি। এত কিছু ক্যারিয়ার থাকতে মেটাকে বেছে নেওয়া আসলে, বিকজ ই কমার্স এখন অনেক রাইজিং একটা সেক্টর। এখন আপনি আগে একটা সময় ছিল আমরা টিভিতে নিউজ দেখতাম, বাট এখন আমরা মানে মোবাইলে নিউজ দেখি, রাইট? সো এটাতে আমরা কি বুঝি যে ই কমার্স অনেক রাইজিং একটা সেক্টর বর্তমানে। আগে ছিল হচ্ছে ব্যাংকে যে টাকা জমা দিয়ে আসতে হতো, এখন আমরা বিকাশের মাধ্যমে পাঠাই, নগদের মাধ্যমে পাঠাই, উপায়ের মাধ্যমে পাঠাই। সো এখন যদি কথা ডিজিটাল মার্কেটার বাংলাদেশে না থাকে তাহলে এই উপায়, রকেট, নগদ বা এই চ্যানেল বলেন বা এই বিজনেস বলেন এগুলো কে দেখবে? এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট আমার। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যখন আপনি মানে আমার ইন্টেনশন হচ্ছে যেহেতু ই কমার্স রাইজিং, আমার যদি আসলে এই ফেসবুক আসলে এখন $1 ট্রিলিয়ন একটা কোম্পানি হয়ে গেছে। সো $1 ট্রিলিয়ন কোম্পানি যখন আমি একটা পার্ট হব তখন হয়তো এটাও আমাকে একজন ট্রিলিয়নিয়ার বানাতে বেশি সময় লাগবে না। আমরা আয়োজনের একেবারে শেষ দিকে, আর শেষ প্রশ্ন আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাই। সোশ্যাল মিডিয়াতে এখন অনেক বেশি স্ক্যামের শিকার হচ্ছেন অনেকে, এআই আসার পরে অনেকে অনেকভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন। বিশেষত আমরা দেখছি যে হয়তো ফেক ভিডিও বানাচ্ছে, তার ছবিগুলো ফেক ভাবে এডিট করে সেটা ছড়িয়ে দিচ্ছে। কি পরামর্শ আপনার, কি করা উচিত আসলে? এটা হচ্ছে ম্যাক্সিমাম মানে ওয়ামেনরা বেশি ফেস করে, মানে আপুরা বা ওয়ামেনরা বেশি ফেস করে যে তাদের কোনো জিনিস যেটা তারা চাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে যাক, এটা হচ্ছে তারা হচ্ছে লাইক এটা চলে যাচ্ছে আর কি ইনিশিয়ালি। সো এটাকে যদি তারা আসলে প্রিভেন্ট করতে চায় বা আমরা প্রিভেন্ট করতে চাই, ফেসবুকে একটা রিপোর্ট অপশন আছে ডেফিমিনেশন, ঠিক আছে? ডেফিমিনেশন, আরেকটা হচ্ছে আপনার ইন্টারঅ্যাকচুয়াল প্রপার্টি। এই দুইটা জাস্ট আপনার সার্চ দিলেই পাবেন, ডেফিমিনেশন এবং ইন্টারঅ্যাকচুয়াল প্রপার্টি। এই দুইটাতে যে আপনার জাস্ট ওই এআই ছবি হোক বা ওই ভিডিও হোক বা ওই যেটাই হোক যেটা আপনারা আসলে প্রিভেন্ট করতে যাচ্ছেন আপনার ব্যাপারে বা আপনি হ্যারেস হচ্ছেন ওটা নিয়ে, এটা লিঙ্কটা জাস্ট কপি করে ওখানে বসাবেন, বসিয়ে জাস্ট একটা স্ক্রিপ্ট লিখবেন চ্যাটজিপিটির থেকে, বা আপনি যদি নিজে ভালো পারেন ইংলিশ রাইটিং সেটা অবশ্যই লিখবেন, লিখে জাস্ট সাবমিট করবেন, দেখবেন ওই ভিডিওটা রিমুভ হয়ে যাবে ফেসবুক থেকে। বাট অবশ্যই এটাকে আপনাকে 100% একটা যৌক্তিক ক্ল্যারিফিকেশন দিতে হবে মেটাতে যে হ্যাঁ এটা আপনি এবং আপনি এটার ব্যাপারে হ্যারাসমেন্ট হচ্ছেন, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম। টেলিগ্রাম থেকে শুরু করে আপনার হচ্ছে গুগল বলেন বা হচ্ছে ফেসবুক বলেন, ম্যাক্সিমাম মেয়েরা হ্যারাসড হয়ে যাচ্ছে একমাত্র এই প্রসেসে। সো এটাকে গুগলও সেমভাবে আপনি রিমুভ করতে পারবেন, টেলিগ্রামেও সেমভাবে রিমুভ করতে পারবেন, টিকটকেও সেমভাবে রিমুভ করতে পারবেন। সো এইটা প্রসিডিওরটা অনেক ইজি, জাস্ট আমরা শিখতে চাই না, এটা হচ্ছে আমাদের প্রবলেম।
জি, ইমরান আহমেদ মশি, অনেক Thank you very ধন্যবাদ much. যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের যত কথাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।